আশেপাশে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। সামনে একটি লোক দেখতে পাচ্ছি, যাই তো গিয়ে জিজ্ঞাসা করি। দাদা, একটু সাহায্য যদি করতেন। যে বলুন, কি সাহায্য করতে পারি? আমি খুন্তিপুরে যাব, কিন্তু কোনো গাড়িও তো চোখে পড়ছে না। আসলে দাদা, সন্ধ্যা হয়ে গেছে তো, এর জন্য রাস্তায় খুব একটা গাড়ি পাবেননি। অপেক্ষা করলে দু একটা পেতে পারেন, তবে খুন্তিপুরে যাবে বলে মনে হয় না। এখান থেকে খুন্তিপুর বেশ দূরের গ্রাম। কি যে করি বলুন তো, এখন কি আদৌ কোনো উপায় আছে দাদা? ওই যে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, আপনি বরং ওই গরুর গাড়ি চালকের সাথে কথা বলে দেখতে পারেন, কেননা এই দিকটায় এখন কোনো গাড়ি পাবেননি। কিন্তু গাড়ির ভিতরে তো বেশ কিছু বস্তাও দেখতে পাচ্ছি, হয়তো ভাড়া হয়ে গিয়েছে। ও আবে হয়তো, তারপরেও অপেক্ষা করে দেখুন, কিছু বাড়তি ভাড়া দিবেন আর কি। তাই করি। ধন্যবাদ দাদা, বড় উপকার করলেন। ও আর কিচ্ছু না, সাবধানে যাবেন। যাবেন নাকি দাদা খুন্তিপুর গ্রামে? হ, জামু। আমি তো খুন্তিপুর গ্রামেরই বাড়া খুঁজতাছি। খুন্তিপুর গ্রামে মোর বাড়ি, ভাবলুম শেষ বাড়া সেহানেই লইয়া যামু। আর কোনো যাত্রী আছে নাকি? বাড়া নাই, তবে এই বস্তা তিনটা নামাইয়া দিয়ে আপনারে লইয়া যামু। বেশ, চলুন তবে। যাক, অবশেষে একটা ব্যবস্থা তো হলো। শীতের রাত, নিস্তব্ধ রাস্তাঘাট, সব মিলিয়ে অন্যরকম ভালো লাগায় মনটা একটু ভালোই লাগছে। আমি সুভাষ রয়, গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি কলকাতা শহরে। অনেক ছোটবেলায় আমার কাকা আমাকে শহরে নিয়ে চলে যায়, তারপর সেখানেই আমার শৈশব কাটে। লেখাপড়া এবং কাজ এখন শহরে। আমি এই গ্রামের জমিদার বল্লভ রায়ের একমাত্র পুত্র। বাবা মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে। এখন গ্রামে আসার উদ্দেশ্যে পরিত্যক্ত জমিদার বাড়িটি বিক্রি করতে হবে। সেই উদ্দেশ্যে কলকাতা থেকে আমার এখানে আসা। আমি মুগ্ধ হয়ে গ্রামের সৌন্দর্য দেখছি। বেশ কটা বছর শহরে থাকার পর গ্রামের এই শান্ত পরিবেশ দেখার জন্য মন সবসময় অস্থির হয়ে থাকতো আমার। বিশেষ করে শীতের সময়টা আমার গ্রামেই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAG ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAG ব্যবহার করুন এবং বোনাস পান।
ঝিঝি পোকাদের ডাক শুনতে পেলাম বহু বছর পর। গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে দেখছি। গায়ের ঘরগুলো যেন এক একটা শান্তির নির। চোখ মেলে আমি সম্পূর্ণ অচেনা একটা কুটি বাড়িতে নিজেকে আবিষ্কার করি। কাল রাতের সব কিছু ধীরে ধীরে মনে পড়ছে। হ্যাঁ, কাল রাতে যে গরুর গাড়িতে করে গ্রামে যাওয়ার জন্য উঠেছিলাম, সেটি মাঝপথে বস্তার ভারে উল্টে যায়। তারপর আমার আর কিছুই মনে নেই। গত রাতের কথা ঠিকমতো মনে করার চেষ্টা করছি, আর তখনই একজন মহিলা ফল হাতে আমার দিকে এগিয়ে আসে। কে এই মহিলা? বয়স তো আনুমানিক 38 কিংবা 40 হবে। ফর্সা গায়ের গড়ন। মেয়েটিকে বেশ চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি। এখন কেমন আছো বাবা? ফলগুলো খেয়ে নাও। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি? আমাকে তুমি চিনবে না। গত রাতে আমার কুঠি বাড়ির সামনে একটি গরুর গাড়ি উল্টে যায়। আমি সেখানেই তোমাকে অজ্ঞান অবস্থায় পাই, আর তারপর সারা রাত্রি সেবা করার পর তুমি আজ মোটামুটি সুস্থ, তবে পুরোপুরি না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আপনি না হলে এই অচেনা গ্রামে হয়তো ওভাবেই পড়ে থাকতে হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা তো আমার দায়িত্ব বাবা। কাউকে বিপদে দেখেও সাহায্য না করলে তো ভগবানও ক্ষমা করবে না আমাকে। আমাকে যেতে হবে। আসলে আমি কলকাতা থেকে এই গ্রামে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্যে। সে কি, এখনো তুমি পুরোপুরি সুস্থ হওনি? এই অবস্থায় তোমাকে যেতে দিই কি করে বলো তো? তুমি বরং আমার এখানে দুদিন থেকে যাও, কোনো সমস্যা নেই। তারপর নিজেকে সুস্থ মনে হলে চলে যেও। আমার যে যেতেই হবে, কাজটা খুবই জরুরি। তাই আমি চলে যাওয়ার জন্য বিছানা থেকে উঠতেই হঠাৎ মাথা ঝিম করে ওঠে। শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। আসলে মহিলাটির কথাই সঠিক, আমার শরীর খুব বেশি দুর্বল। হয়তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এমন হয়েছে। বলেছি না তুমি সম্পূর্ণ সুস্থ হওনি এখনো। বিশ্রাম করো। মহিলাটি চলে গেলেন। একটি অপরিচিত বাসায় দুদিন কি করে থাকবো সেটাই ভাবছি। যে কাজে এসেছি সেটাও সমাধান করতে হবে। যাকগে, আগে সুস্থ হয়ে নেই, তারপর বাকি কাজ। আমি আবারও বিছানায় শুয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে আমি মেয়েটিকে আমার সামনে দেখতে পাই। বলা বাহুল্য, মেয়েটি আমার অনেক সেবা যত্ন করছে। আজকালকে কে কার জন্য এতটা করে? সন্ধে হয়ে গেছে, তোমার এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেওয়া উচিত। ও, অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি তোমার জন্য খাবার রেঁধেছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আপনার এই সেবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। উনি চলে গেলেন। শীতের রাত অনেক দীর্ঘ হয়। আমি ঘরে বসে মেয়েটা সম্পর্কে ভাবছি। মেয়েটা বেশ ভালো। মেয়েটাকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না। আর একদিন থেকেই এখান থেকে চলে যেতে হবে। যে কাজে এসেছি সেটা দ্রুত শেষ করতে হবে আমায়। আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে
কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। ঘুম ভেঙে যায় প্রচণ্ড জলের পিপাসা নিয়ে। চোখ খুললে সামনে তাকিয়ে একটা গ্লাসে জল নিয়ে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাই। তোমার জল পিপাসা পেয়েছে, তাই জল নিয়ে এলাম। মেয়েটার কথা আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। জলের পিপাসা লেগে গেছে এই বিষয়টা মেয়েটা কিভাবে জানলো? আমি সেই প্রশ্নটাই করতে যাব, ঠিক সেই মুহূর্তে মেয়েটা বলল, শীতের রাত অনেক দীর্ঘ হয়, এই দীর্ঘ রাতে খিদে লাগা পিপাসা লাগাটা তো স্বাভাবিক। এদিকে আমি তোমার রুমে জল রাখতেই ভুলে গেছি। জি, অনেক জলের পিপাসা পেয়েছে। আমি পাশের রুমেই আছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। জি ঠিক আছে। সকালবেলা আড়মোড়া ভেঙে খাটের উপরে বসে থাকি। বাহিরে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমি চমকে উঠি। এত সকালে কে এলো? আমি উঠে গিয়ে দরজা খুলে দেই। বাবু, আপনি এইখানে, আর আমি আপনারে কত খুঁজে বেড়াইলুম। ওই রাতে আপনি কোথায় ছিলেন? সকালে আমার জ্ঞান ফেরার পর আমি আপনারে খুঁজে পাইনি, তারপরেও আপনার অনেক জায়গাত খুঁজছি বাবু। ভালো আছো তুমি? ভালো আছি। তাই আপনি ওই কুটি বাড়িতে কি করতেছেন? তাড়াতাড়ি এ বাড়ি থেকে চলে যান বাবু, এখানে থাকা নিরাপদ না। এ বাড়িটা সুবিধার না বাবু, আপনি চলে আসেন এখান থেকে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি বরং চলে যাও, আমি সুস্থ এখান থেকে একাই চলে যাব। মোর কথা শোনেন বাবু, এখান থেকে চলেন। বলছি তো, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি সুস্থ হয়ে বাড়ি চলে যাব। দুদিন পর আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছি। শরীরে আর কোনো রকম ক্লান্তি নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে না বাঁচালে হয়তো মারাই যেতাম সেদিন রাতে। আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন। না না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি যে এই কয়দিন আমার বাড়িতে ছিলে, এটাই আমার সবথেকে বড় উপহার। তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। পায়ে হেঁটেই আমি আমার গ্রাম, আমার নিজের বাড়িতে চলে আসি। আসলে দিনের বেলা গাড়ি পাওয়া গেলেও মেঠো পথ ধরে হেঁটে যাওয়ার লোভ সামলাতে পারিনি। তাছাড়া বেশ কদিন হাঁটাও হয়নি। হাঁটতে হাঁটতে আমি আমার নিজের বাড়ির সামনে চলে আসি। বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারিদিকে জঙ্গলে ভরা এই জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত বাড়ি হিসাবেই পরিচিত। সেই ছোট কাল থেকে কাকাই বাড়ি থেকে আমাকে কলকাতা নিয়ে এসেছেন। গুটি গুটি পা করে আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম।
ভিতরে গিয়ে আমার যেন দম বন্ধ হয়ে এলো। পুরো বাড়িতে ধুলো বালি নোংরা পড়ে আছে, সব কিছু এলোমেলো অবস্থায় আছে। কেউ থাকলে হয়তো এই বাড়িটি আজও ঝকঝকে থাকতো। পরিত্যক্ত এই বাড়িটি দেখে মনের ভেতর অজানা এক ভয় জন্মাতে শুরু করলো। অন্ধকারে ডুবে আছি। সম্পূর্ণ বাড়ি কোনো এক কারণে বাইরের আলো বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে না। তবে যেটুকু আলো ভিতরে এসেছে তাতে ঘরের সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হঠাৎ দেওয়ালে একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। ছবিটি ভালো করে দেখতেই আমি যা দেখলাম তা দেখার পর আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। ছবিতে যে মেয়েটি আছে সেই মেয়েটি আর কেউ নয়, ছবিটি সেই মেয়ের যার বাড়িতে আমি গত 3 দিন থেকে এলাম। আমার বাড়িতে এই মেয়ের ছবি কেন? আর কেনই বা এত বছর আগের ছবিতেও তিনি যেমন দেখতে ছিলেন এখনো তেমনই দেখতে? এসব কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় পিছন থেকে কেউ একজন আছে এমন অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিছনে ফিরে তাকাই। দেখি একটা লোক চাদর গায়ে জড়ানো অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। আমাকে পিছনে ঘোরা দেখে লোকটি চলে যেতে লাগলো। আমিও তার পিছু করলাম। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, যেও না। লোকটি দাঁড়িয়ে পড়ল। কে তুমি? এই বাড়িতে কি করছো? আমি আমি তো পাগল, সবাই আমাদের বেশি পাগল কইয়া ডাকে। কেন কেন সবাই তোমাকে পাগল বলে ডাকে? আমি কাজকর্ম কিছু করি না, তাই সারাদিন জমিদার বাড়িতে ঘোরাফেরা করি, আর তাই আর কি। এই বাড়ি তো তোমার নয়, তাহলে তুমি এখানে ঘোরাঘুরি কেন করো? আমার তো কেউ নাই, তার মতো কোনো আশ্রয় নাই, তাই আমি আর কি বাড়িতে থাই। আর পরিত্যক্ত বাড়ি, ওই নবুতের ভয়ে তো ডাকা তো প্রবেশ করে না। বহু বছর আগে এই বাড়িতেই আমি কাজ করতাম। জমিদার মরার পর এই বাড়িটি দেখাশোনা করার মতো আর কেউ ছিল না, তখন থেকে আমি অবধি এই বাড়িটি দেখাশোনা করছি। তা বেশ করেছো, কিন্তু বাড়ির এমন অবস্থা কেন? একটু গুছিয়ে পরিষ্কারও তো রাখতে পারো নাকি? দেখে একটি বিষয় জানার ছিল। হ্যাঁ, কয়ে ফেলান। আসলে বাড়িটির ভিতরে আমি যে ছবিটি দেখলাম, ওই ছবিটি কার? এটা জমিদার সাহেবের স্ত্রীর ছবি। তুমি আসলেই পাগল। আমি আমার মাকে চিনি। আমার মায়ের জন্মের সময় তিনি মারা গিয়েছে ঠিকই, কিন্তু তার একটা ছবি আমার কাছে এখনো আছে। আপনি কে বাবু? আমি জমিদার বল্লভ রায়ের একমাত্র পুত্র সন্তান সুভাষ রয়। আমারে মাফ করবেন কথা বাবু, আমি আপনারা চিনতে পারি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বলো, তুমি মিথ্যা কেন বললে? কেন বললে যে উনি জমিদার সাহেবের স্ত্রী? আমি মিথ্যা কইতে কথা বাবু, উনি আপনার বড় কাকা জমিদার দুর্লভ রায়ের স্ত্রী, আপনার রাঙ্গা কাকিমা। রাঙ্গা কাকিমা? রাঙ্গা কাকিমার নাম শুনে আমার বুকের ভেতরটা টপ করে উঠল। আমার আজও মনে আছে রাঙ্গা কাকিমার কথা। আপনার বাবারা ছিলেন 2 ভাই। বড় ভাই জমিদার বল্লভ রায়, যিনি আপনার বাবা, আর জমিদার দুর্লভ রায়, যিনি আপনার বড় কাকা। আপনার জন্মের সময় আপনার মা মারা যায়, আর আপনি যখন ছোট ছিলেন তখন এক করুণ রোগে আক্রান্ত হয় আপনার বড় কাকা দুর্লভ রায়। সে মারা যায়। তিনি ছিলেন আমাদের একমাত্র জমিদার, সততা ও নিষ্ঠাই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি মারা যাওয়ার পর তার জমিদারের সব দায়ভার চলে যায় জমিদার বল্লভ রায়ের উপর।
অর্থাৎ আপনার বাবার কাঁধে। জমিদার দুর্লভ রায়ের কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তার স্ত্রী রাঙ্গা কাকিমা আপনার নিজের সন্তানের মতোই বড় করছেন। কখনো কাউরে বুঝতে দেন নাই যে সে আপনার সন্তান নয়। ছোটবেলায় রাঙ্গা কাকিমা আমাকে কতই না আদর যত্ন করতেন। রাঙ্গা কাকিমা এখন কোথায় আছে? তিনি আজ বহু বছর আগেই মারা গেছে। কি পাগলের মতো কথা বলছো? রাঙ্গা কাকিমা মারা কি করে যেতে পারে? আপনার বাবা বল্লভ রায় এই জমিদার বাড়ি সহ সব সম্পত্তি বিক্রি করে কলকাতায় যেতে চেয়েছিলেন, কিন্তু যখন এই সম্পত্তি বিক্রয় করতে হইব তখনই সে বাধার সম্মুখীন হয়। এই সম্পত্তি তো তার না, এই জমিদার বাড়ি সহ সব সম্পত্তি বিক্রি করতে হইলে জমিদার দুর্লভ রায়ের স্ত্রী রাঙ্গা কাকিমার স্বাক্ষর লাগবে। আর তাই বল্লভ রায় কাকিমার কাছে গেলে রাঙ্গা সম্পত্তি দিতে রাজি হন, কিন্তু তিনি বলেন তিনি এই সব সম্পত্তি সুভাষ অর্থাৎ আপনার নামে লিখা দিব। রাঙ্গা কাকিমা আপনারে অনেক ভালোবাসতেন। তিনি নিঃসন্তান বলে সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেন, কিন্তু আপনার বাবা সেটা মেনে নিতে পারেননি। তিনি রাঙ্গা কাকিমাকে জোর করতে থাকে। এক পর্যায়ে বল্লভ রায় রাঙ্গা কাকিমাকে বিভিন্ন নির্যাতন করে আর খুব নৃশংসভাবে মাইরা ফেলে। হত্যা করার পর তার টেকসই নেন, কিন্তু তারপরেও এই সম্পত্তিগুলা বিক্রি করার ভাগ্য হয়নি তার। এই ঘটনার কিছুদিন পর আর স্বাভাবিকভাবেই জমিদার বাড়ির পুকুর পাড়ে আপনার বাবার লাশ ভাইসা ওঠে। সকলে বলেন রাঙ্গা কাকিমার আত্মাই আপনার বাবারে হত্যা করছে। এরপর আপনার এক যুগ সম্পর্কে কাকা আপনারই কলকাতা নিয়ে চলে যায়, আর এই বাড়িতে একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। জমিদার বল্লভ রায়ের মৃত্যুর পর কেউ আর এই বাড়িতে প্রবেশ করার সাহসই পায় না। এই পাগলটির কথা শুনে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। আস্তে আস্তে আমার সব ঘটনা মনে পড়তে লাগলো। আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। মাথায় হাজারো চিন্তা, বারবার শুধু আমার রাঙ্গা কাকিমার কথাই মনে পড়ছে। মন বলছে হয়তো সেই কুটি বাড়িতে গেলে আমি রাঙ্গা কাকিমাকে আবার দেখতে পাবো। হাঁটতে হাঁটতে আমি একসময় কুঠি বাড়ির সামনে এসে পৌঁছালাম। কুঠি বাড়ির দরজা ঠেলে ভিতরে যেতেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুহূর্তেই আমার গা শিউরে উঠল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আজ সকালেও যে ঘর ছিল ঝকঝকে পরিষ্কার, মানুষ থাকার উপযোগী, কিন্তু কিছু সময়ের ব্যবধানে এই ঘর একদম ফাঁকা। অনেক নোংরা হয়ে আছে। দেখে মনে হচ্ছে এই বাড়িতে গত কয়েক বছরেও কেউ থাকেনি। আমার আর বুঝতে বাকি রইল না আসলে রাঙ্গা কাকিমাই আমাকে বাঁচিয়েছে। রাঙ্গা কাকিমা মৃত্যুর পরেও তার আদর যত্ন ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত রাখেননি। আমিও যে তোমাকে ভালোবাসি রাঙ্গা কাকিমা, ক্ষমা করো আমাকে। আমি এতদিন তোমাকে ভুলে গিয়েছিলাম। আমার বাবা খুবই খারাপ লোক ছিলেন। আমিও এরকমই কিছু করতে যাচ্ছিলাম, তবে এখন আমি সব বুঝতে পেরেছি। আর তাই পরিত্যক্ত জমিদার বাড়িটি একটি হাসপাতাল নির্মাণের জন্য এলাকার মানুষদেরকে দিয়ে দিয়েছি। আর সকলকে বলেছি হাসপাতালটির নাম হবে রাঙ্গা সরকারি হাসপাতাল।